মেয়েটা সোফায় শুয়ে আছে, মনে হয় ঘুমাচ্ছে। নতুন শাড়ি পরেছে, তাই পায়ের দিকে একটু উঠে আছে। পা দুটো সোফা থেকে বাইরে ঝুলে আছে, সাথে ঝুলে আছে তার রূপার নূপুর। মেয়েদের চেহারা উজ্জ্বল ফর্সা হলেও পা শ্যামবর্ণের হয়, এই মেয়েটারও তাই। তবে তার চেয়ে বেশি অযত্ন মনে হচ্ছে। আমি অনেকক্ষণ ধরে তাকিয়ে আছি, আমার নিজেরই অস্বস্তি লাগছে। লাস্ট জানুয়ারিতে আমার বয়স ৪৫ হয়েছে। এইটা আমার দ্বিতীয় বিয়ে। প্রথম বিয়ে করেছিলাম ৩২ বছর বয়সে। ১০ বছর সংসার আর ১ বছরে কোর্ট কেস ঘুরে সেই সংসারে রীতি টানার পর গত ২ বছর ধরে এই ফ্ল্যাটে একাই থাকছি। এমন না যে আমার কোনো বদ অভ্যাস আছে। একটা কোরিয়ান কোম্পানিতে চাকরি করি, স্যালারি ৮০,০০০ প্লাস মতো। না আমি নেশা করি, না কোনো মেয়ের সাথে আমার সম্পর্ক আছে। তাও সংসার আমার টেকেনি। আর বিয়ে করব না এমন কোনো পণ করিনি। তবে একটা গা ছাড়া ভাব এসে গিয়েছিল। কিন্তু সারা জীবন জয়েন্ট ফ্যামিলিতে বড় হওয়া আমি, যখনই অফিস থেকে দিন শেষে ঘরে ফিরেছি কেমন যেন কান্না জমাট বাধ্য বুকে। মা বাবার ইচ্ছেই আবার এই বিয়ে। মেয়েটারও একবার বিয়ে হয়েছে, ৭ বছর পর ডিভোর্স হয়েছে, কিন্তু বয়স এখনো ৩০। ২২ বছর বয়সে বিয়ে দিয়েছিল ওকে। মেয়েটার মধ্যে একটা সংসারী ভাব আছে, আমাদের মা চাচি মামিদের দেখলে যেমন লাগে। পুরো অনুষ্ঠানটা ঘরোয়া ভাবেই হয়েছে, আমরা কেউ চাইনি বড় অনুষ্ঠান হোক। মেয়েটাও নাকি মানা করেছিল। তবে মেয়েটার বাবার আর্থিক অবস্থা যথেষ্ট ভালোই, অনেক কিছু দিতে চেয়েছিল, কিন্তু আমি মানা করাতে কেউ কিছু বলেনি। কারণ আমি মেয়েটাকে উদ্ধার করছি এমন ভাবটা কেন আনবো? দুজনেই তো ডিভোর্সি। ওর নাম তিলা। আমাকে অফিসে যেতে হবে। প্রতিদিনের মতো আমি নাস্তা বানালাম, ওর জন্য বানালাম। আমার আগের স্ত্রী প্রিয়ন্তী, ওর রাত জেগে মুভি দেখার অভ্যেস ছিল। সকালে উঠতে পারতো না, কখনো সখনো উঠলেও তীব্র মাথা ব্যথা হতো। ডাক্তার ছাড়া সে ব্যথা কমতো না। মা বাসায় আসলে এটা নিয়ে প্রায় ঝামেলা হতো। সমস্যা এটা না, ও ঘুমাচ্ছে। মা কিছু করে খেলেও ওর মনে হতো মা ইচ্ছে করে ওকে অপমান করে। উঠে এমন কি বা করে? ঘুমালে কি হয় ১১টা অবধি? সেই তো খেয়ে আবার ঘুমাবে। ওর এইসব লজিকে আমাদের যুক্তি কখনো ঠেকেনি। তাই আমি নিজের নাস্তা নিজে বানানো অভ্যেস করে নিই। আমি চায়ের পাতা দিতেই তিলা উঠে বসলো। চোখ মুখ মুছে দ্রুত গিয়ে বলল, আমার চোখ লেগে গিয়েছিল আর কিছু খুঁজে পাচ্ছিলাম না, তাই কিছু বানাতে পারিনি। আমি ওর দিকে ফিরে তাকালাম। মনে হয় সে ভীষণ অপরাধী ছাত্রী আর আমি লাঠি হাতে দাঁড়িয়ে আছি। আমি স্বাভাবিক গলায় বললাম, সমস্যা নেই, বসো। বাধ্য মেয়ের মতো চেয়ার টেনে বসে পড়ল। মেয়েটার চেহারাটা ধারালো ছুরির মতো তীক্ষ্ণ, চোখে পাতা ভরা পাপড়ি, বড় অদ্ভুত প্রশান্তি সেই চোখে, যেন কোনো রাজহাঁস ঘুরে বেড়াচ্ছে সেখানে। আমি ওর দিকে পাউরুটি টোস্ট আর ডিম অমলেট এগিয়ে দিলাম। ও এমন চোখে তাকালো যেন এমন জিনিস সে প্রথম দেখছে। আমি চা বানাচ্ছিলাম, চায়ে দুধ নাড়তে নাড়তে বললাম, চিনি খাও? সে বাধ্য মেয়ের মতো মাথা নাড়ল। আমি ওর দিকে চায়ের মগ এগিয়ে দিয়ে বসলাম। আমি খেতে শুরু করলাম। রান্নাঘরের সব দিকে দেখিয়ে বললাম, এইদিকে চায়ের জিনিসপত্র, ওদিকে রান্নাঘর। ফ্রিজে কিছু মাছ আর মাংস আছে, আর কিছু ফ্রোজেন নাস্তা আছে। কাঁচা বাজার নেই, আমি উঠতে দেরি হয়ে গিয়েছে তাই বাজার করতে পারিনি। আমি দারোয়ানকে টাকা দিব, সে দিয়ে যাবে। আপাতত কিছু করে খেয়ে নিও,
ডিপে রান্না করা মাংস আছে, ওভেনে দিয়ে খেতে পারবে? আমি বিকালে এসে বাকিটা করব। আর কিছু না পেলে আমাকে ফোন দিও, নাম্বার আছে না? মেয়েটা বড় বিস্ময় নিয়ে তাকাচ্ছে। আমার ওর এই দৃষ্টিটা ভীষণ ভালো লাগলো। সে খাচ্ছে না দেখে আমি বললাম, তোমার কি এটা পছন্দ হয়নি? অন্য কিছু বানিয়ে দেব? চাটা খাও। তিলা মাথা নাড়ল, তারপর টেনে নিয়ে মুখে পুরল। তিলার চোখের কোণে পানি জমছে। ভয় পেয়ে গেলাম। কি এমন বলে দিলাম? কিন্তু জিজ্ঞেস করার সাহস পেলাম না। সংসারে এইটাই শিখেছি, সব জিজ্ঞেস করতে নেই। এমনি সব জানা হয়ে যাবে, যদি সেটা আমার জানার হয়। তিলা বলল, জীবনে প্রথমবার স্বামীর হাতে বানানো চা আর নাস্তা পেলাম, তাও প্রথম দিন শ্বশুর বাড়িতে। কথাটা বলতে গিয়ে ওর গলার স্বরটা কেঁপে কেঁপে উঠছে, যেমন বৃষ্টির পর কেঁপে ওঠে সবুজ কচি পাতাগুলো। আমি বুঝলাম না, 2 দিন আগে আমার জীবনে আসা একটা মেয়ের কথায় আমার বুকের ভেতর এমনভাবে মোচড় দিচ্ছিল কেন? ওর চোখের কোণে পানি দেখে আমার নিঃশ্বাস কেন আটকে যাচ্ছে? ওর মুখে স্বামী শব্দটা শুনে বড় অদ্ভুত মায়া লাগছে কেন? সংসার জীবনে স্বামী শব্দটা শুনেছি ভীষণ অপমানজনক ঘটনা ঘটলে তখন, কিংবা ঝগড়াতে। কেমন স্বামী তুমি? আসছে বড় স্বামী দায়িত্ব নিতে, তুমি স্বামী নামের কলঙ্ক। স্বামী শব্দটা কেউ সম্মান নিয়েও উচ্চারণ করে, এইটা যেন প্রথমবার শুনলাম। কিন্তু গত 6 বছরে আমার মধ্যে কোনো অনুভূতিও ছিল না। মনে হলো প্রথমবার স্কুল কলেজে হওয়া অনুভূতির মতো, তবে এইটা বেশি স্ট্রং। ইচ্ছে হচ্ছিল ওর চোখের পানিটা মুছে দিই, কিন্তু এখনো ওর সাথে আমার এমন সম্পর্ক হয়নি যে ওর গায়ে অনায়াসে হাত দেওয়া যাবে। আর এতগুলো দিন একা থেকে কেমন যেন জড়তা নিজের মধ্যেও এসে গিয়েছিল। প্রিয়ন্তীর সাথে ডিভোর্সের 3 বছর আগে থেকেই আমাদের রুম আলাদা হয়ে গিয়েছিল। আমাকে দেখলেই তার অস্বস্তি লাগে। আমার ভারী শরীর, নাক ডাকার শব্দ সব তার অসহ্য লাগতো। তাছাড়া কাছে যেতে চাইলেই ওর আমার প্রতি অপরাগতা আমাকে বারবার মনে করাতো। আমি কুঁকড়ে চলে আসতাম। একসময় কোনো অনুভূতি যেন রইল না। আমি গলা খাকিয়ে বললাম, আমার নাস্তা আমি বানিয়ে নিই অনেক বছর ধরে, তোমার পছন্দ না হলে অন্য কিছু করে দিতে পারি। না না, খুব ভালো লাগছে। চাটা মুখে দিতেই ওর মুখে একটা হাসি ফুটে উঠল। বাহ, কি ভালো চা বানান আপনি। আমি বুঝতে পারছি না ওর হাসিটা দেখে আমার নাকি এই বেলি ফুলের সুঘ্রাণটা কোথা থেকে আসছে, যেটা আমার বুকটা হালকা করে দিচ্ছে। এই অনুভূতিটা অদ্ভুত আর প্রথম। অফিসে ছুটি আরো কয়েকদিন ছিল। আমি ইচ্ছে করেই বলেছি যে অফিস যাব, কিন্তু এখন মনে হচ্ছে অফিসে গেলে মেয়েটা ভয় পাবে না তো। আমি কাপ আর প্লেট ধুয়ে র্যাগে রেখে দিতে দিতে বললাম, আমাকে অফিস যেতে হবে, তোমার কোনো আপত্তি নেই তো? সে আরেক দফা অবাক হয়ে বলল, আপত্তি কেন থাকবে? না মানে, তুমি কাল আসলে আর আজ আমি কাজে চলে যাচ্ছি। আসলে বন্ধ ছিল, কিন্তু একজন না আসায় আমাকে যেতে হচ্ছে। তাড়াতাড়ি বেরিয়ে আসা যাবে। মেয়েটা ওর কাপটা বেসিনে ধুয়ে র্যাগে রাখতে রাখতে বলল, আপনি আমাকে কৈফিয়ত দিচ্ছেন কেন? আমি কিছুই বললাম না। নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। পুরো আলমারি জুড়ে আমার কাপড়। তিলার আনা সুটকেসটা দেখে নিজের কাপড়গুলো একপাশ করলাম।
একটা ভালো লাগা কাজ করলো যেন নিজের অজান্তে, আবার ভয়ও লাগছে। কাউকে নিয়ে বেশি আশা করা উচিত না, কারো কাছে কোনো এক্সপেকটেশন রাখা উচিত নয়। এই জীবন আমাকে তাই শিক্ষা দিয়েছে। অফিসে যাওয়ার পর আজ মনটা ভালো লাগছে খুব। বাসায় কেউ আছে, কিন্তু সে কি আমার অপেক্ষায় আছে? কয়েকদিনের মধ্যে তিলা সবকিছু গুছিয়ে নিল। আমি খেয়াল করলাম মেয়েটা ভীষণ বুদ্ধিমতী আর সরল। রান্নার হাত দারুণ, সামান্য ডাল রান্নাও অমৃত। পুরো ঘর পরিপাটি আর চকচক করে রেখেছে। আমার কাপড় চোপড় আমিই ধুই, অনেক আগের অভ্যাস। কিন্তু সে সব গুছিয়ে রাখে। এমন না যে সে এইসব আমাকে খুশি করতে করছে, সে যেন খুশি মনেই করতে থাকে। মানা করলে মনে করে কোথায় ও কোনো ভুল করছে, ভয় পেয়ে যায়, বারবার সরি বলতে থাকে। ওর এই ভয় পাওয়াটা বোঝায় সে এমন এক জায়গায় এতদিন কাটিয়েছে যেখানে তাকে সবসময় দোষ ধরা হতো, হয়তো শাস্তিও পেতে হতো। আমি সামান্য কিছু হেল্প করলে সে মুগ্ধ চোখে তাকায়। ওরই তাকানোটা আমার ভীষণ ভালো লাগতে শুরু করেছে। আমি তো এমনিতেই বাসায় এসে টুকটাক কাজ করতাম, এখন আরো আগ্রহ নিয়ে করি। ওকে জিজ্ঞাসা করে করি। আমি দেখি ওর চোখটা কেমন যেন চকচক করে। দ্রুত অফিস থেকে চলে আসি। আমি গেট দিয়ে ঢুকতে দেখি তিলা বারান্দায় দাঁড়িয়ে আছে। আমি আসায় আগেই দেখি দরজা খুলে দাঁড়িয়ে আছে বারান্দায় হাসি মুখে। ওর সাথে টিভি দেখি, সিনেমা নিয়ে কথা বলি। মেয়েটার কথায় বোঝা যায় সে অনেক বই পড়েছে, মেধাবীও। গল্প জমাতে সময় লাগে না। প্রিয়ন্তীর সাথে গল্পের বইয়ের দূর দূরান্তের কোনো সম্পর্ক ছিল না, কিন্তু এখনো আমাদের মধ্যে কোনো স্পর্শ যেন হয়নি। ও মাঝে মধ্যে হয়তো চায় আমি নিজেই যেন নিজেকে গুটিয়ে রাখি। এই স্নিগ্ধ অনুভূতিও হারাতে চাই না। আমি তো সংসারে শুধু এইটাই চেয়েছিলাম, দিন শেষে এসে ফিরবো, কাউকে সারাদিনের কথা বলবো, কাজকর্ম আমি সেরে নেব। আমার কাজ তাকে করতে হবে না, কিন্তু এই সামান্য ইচ্ছেটুকু পূরণ হতো না। প্রিয়ন্তীকে এসে জিজ্ঞাসা করতাম, কি করলে সারাদিনে? সে বলতো, বাড়িতে 10-12টা কাজের মেয়ে রেখেছে তো, পায়ের উপর পা তুলে খেয়েছি। কিন্তু ঘরে তখন ছোট বুয়া সব কাজ করে দিয়ে যেত, তেমন কিছুই করতে হতো না ওকে। বুয়ার রান্না খাওয়ার যোগ্য হতো না, তাই সে কাজটা প্রিয়ন্তী করত। ওর মা এসে সে কাজের জন্যই মেয়ে ঠিক করে দিয়ে গেল। বাজার খরচ ছাড়াও 40-এর উপর হাত খরচ লাগতো। প্রশ্ন করলে আমি হয়ে যেতাম রেসিস্ট। মাঝে মধ্যে এসব মনে পড়ে, কিন্তু তিলাকে আমি বারবার কাজ করতে মানা করি, কিন্তু সে খুব আগ্রহ নিয়ে করে, যেন সে খুব শখ করে রান্নাবাটি খেলনা নিয়ে বসেছে। আমি ওকে কখনো আগের কোনো কথাই জিজ্ঞেস করিনি। এত সুন্দর দেখতে, এত লক্ষ্মীমন্ত মেয়ের কেন ডিভোর্স হলো? সেও কখনো জিজ্ঞেস করেনি এত কেয়ারিং করা একজনকে কেন কেউ এইভাবে ছেড়ে গেল। একদিন রাতে খাওয়ার পর বসে টিভি দেখছিলাম, সেই 2টা প্লেটে পুডিং নিয়ে এলো। এসে আমার পাশে বসলো, আজ একটু কাছেই বসলো। তোমার অসুবিধে হচ্ছে না তো? তোমাকে সব একলা করতে হবে না, আমি আছি, আর কাজের মেয়ে রাখবো। আসলে আমি বুঝতে পারছি না তোমার জন্য কি করব। এখনো কোনো শপিং করে দিইনি, তোমার জন্য দামি কিছু আনা হয়নি। তুমি কি করলে খুশি হবে বুঝতে পারছি না। তুমি নিজ থেকেও কিছু বলছো না। তিলা মাথা নিচু করে চামচ দিয়ে পুডিংটা কাটতে কাটতে বলল, এই যে আমার জন্য কিছু করতে হবে সেটা চিন্তা করছেন, আমার পাশে বসে কথা বলছেন, সকালে 1 কাপ চা বানিয়ে দিয়েছেন, যা করি না কেন কোনো বাধা দিচ্ছেন না, কোনো কিছু আনলে আমাকে আগে প্লেটে তুলে দিচ্ছেন, আমি যা ইচ্ছে ধরতে পারছি, করতে পারছি, বলতে পারছি। এইটাই তো পাওয়া, সুখ। একটা মেয়ের এর চেয়ে বেশি কিছু লাগে নাকি? আমি ফিক করে একটু হেসে দিলাম, যেন সে মজা করছে। আমার মজাই মনে হলো। প্রিয়ন্তী এর চেয়ে বেশি পেয়েছে
বিয়ের প্রথম মাস থেকে। সে কখনো এইসবে সুখ পায়নি অভিযোগ ছাড়া। তিলা বলল, হাসলেন কেন? এইসব একটা পাওয়া হলো? এইসব তো সবাই পায়। তিলা মাথা নেড়ে বলল, সব মেয়ে এইসব পায় না। তারা নিজের একটা ঘর পায় না, একটা রুম পায় না, নিজের পছন্দ মতো একটা খাবার বানাতে পারে না, সম্মান পায় না, সবচেয়ে বড় কথা 2 মিনিট পাশে বসার একটা স্বামী পায় না। যারা এসব নিয়ে সুখে থাকতে চায় তারা এসব পায় না। আমি তো পাইনি। আমি পেয়েছি সারাদিন কাজ করেও অভিযোগ, কিছু না পারার অভিযোগ, কথায় কথায় মানসিক অত্যাচার, মাসের পর মাস বেঘরে মাতাল স্বামী যে কোনো দিন আমার দায়িত্ব নেয়নি, আমার একবেলা খাবারের খোঁজ রাখেনি, অযথা বাজে ব্যবহার আর অসম্মান। আপনি আমাকে সম্মান দেন, পাশে বসেন, কথা শোনেন, আমার রান্না করা খাবারের প্রশংসাও করেন। এটা যে আমার কাছে পরম পাওয়া মনে হয়। আপনার মতো এত ভালো মানুষ আমার জীবনে আসবে ভাবতেও পারিনি। জানতামও না কোনো পুরুষ এমনও হয়। আমি অনেকক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইলাম। আজ আমার সত্যিই মনে হচ্ছিল, এই মেয়েটা কি ভাগ্য করে পেলাম? এমন মেয়েও হয় নাকি? প্রথমবার ওকে স্পর্শ করলাম, ওর চোখের পানি মুছে দিলাম। মেয়েটা মায়া চোখে তাকালো। আমি কাছে টানতেই সে বুকে মাথা রেখে দিল। এ কি? আমি অজান্তে বলে উঠলাম, এ কোন সুখ! বুকের জমানো সব পাথর যেন তীব্র বহমান ঝর্ণার মতো গলগলিয়ে ঝরে পড়ছে। বুকের ভেতর তীব্র দাবদাহ কিভাবে শৈত্য প্রবাহের মতো আমার মস্তিষ্ক নিশ্চুপ করে দিল আমি জানি না। এ কেমন অনুভূতি? কি বলে একে? আলতো করে ওর মাথায় হাত রাখতে সর্বশক্তি দিয়ে যেন চেপে ধরল আমাকে। আমার মনে হলো এই প্রথম কোনো নারী আমায় স্পর্শ করল। নিজেকে সামলাতে পারলাম না। কি অদ্ভুত আমার মনে হয়, এই রাত, এই স্পর্শ, এই সুখ জীবনে প্রথমবার এলো। আমার কোনো অপরাগতা নেই। তীব্র উত্তাল ঢেউয়ের মাঝে যেন সপ্তম আকাশে মেঘের ডানায় ভাসছিলাম দুজন। আমার চোখ বেয়ে পানি পড়ছিল। তিলা গালে আলতো করে হাত লাগাতে হাউমাউ করে কেঁদে উঠলাম। তিলা আমায় ভীষণ ভালোবাসায় চেপে ধরল, যেন সব ধুয়ে মুছে এই এক নতুন জীবন, প্রথম জীবন। এর আগে কোনো বিষণ্ণ জীবনেই ছিল না আমার। আমরা দুজন একে অপরের মধ্যে এমন ভাবে ডুবতে শুরু করেছি, একে অপরকে আবিষ্কার করতেই শুরু করেছি, যেন একটা গুপ্তধনের খোঁজ পেয়েছি। মুগ্ধ চোখে তাকিয়ে থাকা রূপালী রঙের একটা বিকেল, একে অপরকে আগলে রাখার অদ্ভুত মায়া। ওর উপস্থিতি, ওর স্পর্শ যেন আমাকে মাদকাসক্ত করে ফেলে। আমার মাথায় আর কিছুই থাকে না। তিলা, তিলা, তিলা। ওকে হাসতে দেখলে আমি অজান্তে হাসি। ওর মন খারাপে আমার বুকে এক ভীষণ মন খারাপ চেপে বসে, যেন কোনো কিশোর ষোড়শ প্রেমে মজেছি দুজন। তিলা মা হচ্ছে বিয়ের 4 মাস পরেই। যেখানে আমি 10 বছর সংসারে শুনে এসেছি দোষটা আমারই ছিল কোনো কারণ ছাড়াই। আমি যেন ভুলতেই বসেছি আমার আগের কোনো সংসার ছিল। তিলাকে নিয়ে আমার ভীষণ চিন্তা এখন, তাই মা বাবাকে নিয়ে এলাম। মা প্রথমবার দেখলো তার ছেলে কারো হাতের বানানো নাস্তা খেয়ে হাসি মুখে দিন শুরু করছে। ঘরে কোনো ঝামেলা নেই,
কোনো চিল্লাচিল্লি নেই, কোনো খোঁটা মারা কথা নেই। প্রথমবার যেন দেখলো তাদের দেখে হাসি মুখে কথা বলছে ছেলের বউ। আমি একমাত্র ছেলে হওয়া সত্ত্বেও মা বাবা আমার বাসায় এসে 4 দিনের বেশি থাকতে পারেনি। এখানে শিফট হবে ভাবা তা তো দূরের কথা। তিলাকে দেখলাম ভীষণ খুশি। তাদের খুশি রাখার কি এক চেষ্টা! মায়ের সামান্য অ্যাপ্রিসিয়েশনে তার গালটা টকটকে লাল হয়ে উঠছে। বাবা বিকালে হাঁটতে গেলে হাতে করে ওর জন্য একটা আইসক্রিম এনেছে। আমি জানি না কি এমন পেল সে, যে গল্প করে আমাকে 10 বার শোনালো। সে জানালো এইসব অনুভূতি তার কাছে প্রথম। কোনো শ্বশুর শাশুড়ি কিভাবে সুন্দর করে কথা বলতে পারে, প্রশংসা করতে পারে, হাতে করে চকলেট আনতে পারে, তার তা জানা ছিল না। কিন্তু মা বাবা প্রিয়ন্তীকে মা ছাড়া কখনো কথাই বলেনি। প্রিয়ন্তীর এইসব আধিক্যতা ছাড়া কিছুই মনে হতো না। তিলার বাবা মাও এলো একদিন। আমাকে সে ভীষণ ভয়ে ভয়ে বলতে এলো। আমি মহা উৎসাহ নিয়ে বাজার করতে যাব বলাতে সে অবাক চোখে তাকালো। আমাকে বলল, আপনার মা বাবাকে বলতে হবে, অনুমতি নিতে হবে। এইবার আমি অবাক চোখে তাকালাম। কেন? মেয়ে শ্বশুর বাড়িতে মা বাবা আসতে কিসের পারমিশন? একটু দুষ্টুমি করে বললাম, আগে নিতে হতো নাকি? তিলা চোখে পানি টলমল করছিল। বলল, হ্যাঁ, কয়েকবার বলে বলে পারমিশন নিতে হতো। যেদিন মা বাবা আসতো সেদিন আমি ভীষণ ভয়ে ভয়ে থাকতাম। অনেক ধরনের কথা শুনতে হতো মা বাবাকে। অল্প কিছু রান্না করতাম, তাও অনেক ঝামেলা হতো প্রতিবার। বাকিটা শেষ করতে পারিনি। আমি তিলাকে বুকে টেনে নিলাম। তিলার জায়গা যেন আমি ছিলাম। মা বাবা আসলে আমিও ভয়ে থাকতাম। এখন যদি কেউ জিজ্ঞেস করে কেন ছিলাম একসাথে এতদিন এই বিশ্রী সম্পর্কে, দুজনেরই উত্তর হয়তো এইটা হবে, আমরা চেষ্টা করেছি। অনেকেই এখনো করছে সামান্য ভালো থাকার চেষ্টায়। তিলার মা বাবাকে আমার মা বাবা বেশ উৎসাহ নিয়ে আপ্যায়ন করলো। তিলা যেমন মাঝে মধ্যে অবাক চোখে তাকিয়ে থাকে, তিলার মা বাবাও আমার আপ্যায়নে মাঝে মধ্যে এইভাবে তাকাচ্ছে। আমার মনে হলো তিলা এমন সহজ সরল হওয়ার কারণ ওর মা, আর মেধাবী হওয়ার কারণ ওর বাবা। দুজনেই দারুণ মানুষ। আমার মা বাবার সাথে বেশ জমে উঠল। আমিও বসলাম আড্ডাতে। তিলা দূরে দাঁড়িয়ে তাকে এক স্বর্গীয় আনন্দ নিচ্ছিল। হয়তো কিছু মেয়ে এই সামান্য আনন্দটা চায়, যেটা তিলা পায়নি। আর আমি প্রিয়ন্তীর মা বাবার সব অন্যায় আবদার পূরণ করেও পিঠের ওপর হাত রাখা এই কোমল স্পর্শটা পাইনি। তিলার মা বাবা 2 দিন রয়ে গেল। তিলার বাবার হঠাৎ অতিরিক্ত প্রেশার বেড়ে গেল। উনি প্রেশারের ওষুধ খাননি। তিলা জানালো উনি আগে স্ট্রোক করেছিল। আমি ছোটাছুটি করে ডাক্তার দেখালাম, টেস্ট করালাম, হসপিটালে নিলাম। একদিন অবজারভেশনে রেখে ছেড়ে দিল। সব মিলিয়ে 10-15 হাজারের মতো বিল এলো। আমি দিয়ে এলাম। এমন না উনি দিতে পারবেন না, আমি জানি এটা আমার দায়িত্ব। কিন্তু উনি আমাকে জড়িয়ে ধরলেন এক অদ্ভুত উষ্ণতায়। আমার হাত ধরে কাপা স্বরে বললেন, আমি স্ট্রোক করে 2 মাস বিছানায় পড়েছিলাম। মেয়ের জামাই কোনোদিন আসেনি খবর নিতে। আমার মেয়েকে আসতে দেয়নি ওরা, কিন্তু ওদের সামান্য অসুখেও আমি গিয়ে দেখা করে এসেছি। সারা জীবন শুধু করেই গিয়েছি মেয়ের জন্য, মেয়ের জামাইয়ের জন্য। এই প্রথম মেয়ের জামাইয়ের সেবা পেলাম। আমি ভাগ্য করে তোমায় পেলাম, তোমার মতো ছেলে পেলাম, তোমার হাতে মেয়েকে দিতে পারলাম। আমি এখন মরেও শান্তি পাবো। আমি সেদিন
অনেকক্ষণ বারান্দায় বসে রইলাম। এমন না আমি নতুন হয়েছি, এইটা তো আগেও ছিলাম। সবার জন্য সব করতে চাওয়া, সবাইকে নিয়ে একসাথে থাকতে চাওয়া, এই সবেই তো সুখ খুঁজে পেতে চাইতাম। কিন্তু কেউ কখনো তার জন্য এইভাবে আমাকে অ্যাপ্রিসিয়েশন করেনি। প্রিয়ন্তীর বাবার হার্টের অপারেশনের জন্য আমি 15 লক্ষ টাকা দিয়েছি, কিন্তু ওরা আমাকে কোনোদিন বলেওনি তাদের চিকিৎসা কেমন চলছে, কোথায় হচ্ছে, কোন ডাক্তার দেখাচ্ছে। জিজ্ঞেস করলে বলতো, তুমি জেনে কি করবা, কিছু করতে পারবা? কিন্তু আমার টাকায় ওরা সবাই মিলে দেশের বাইরে গিয়ে চিকিৎসা করত। ধন্যবাদ দেওয়া তো দূরের কথা, এক দুপুরে হোটেল বন্ধ থাকায় লাঞ্চ নিতে না পারায় ওরা আমাকে ছোট লোক ডেকেছিল। আমি শুনেছিলাম বাইরে দাঁড়িয়ে। প্রিয়ন্তের ছোট ভাইয়ের জন্য আইফোন কিনে দিতে না পারায় আমার ছোট লোকই মন নিয়ে কেমনে বেঁচে আছে সেটা শুনতে হয়েছিল। কিন্তু কিনে দেওয়ার পর কিছুই পাইনি, ধন্যবাদও না। এই দুনিয়ায় নিয়মগুলো বড় অদ্ভুত। আমি শুধু চাইতাম ওরা একটা আনন্দটুকু প্রকাশ করুক। পাইনি, যেটা আজ তিলার বাবা করেছে। আর তিলার বাবারা চাইতো মেয়ের জামাই অন্তত খোঁজ খবর নিক, যেটা ওরা পায়নি। এই দুনিয়াটা যেন এক প্যারাডাইস ওয়েতে চলে। কারো কাছে যা অতি সামান্য, অন্যের কাছে তা আকাশ সম পাওয়া। যারা সামান্যটুকু চায় তারাই বোধহয় প্রতিবারই ঠকে যায়। একটা সম্পর্ক ভেঙে যাওয়া মানেই সে ফেলিওর না, শুধু অন্যজন তাকে কখনো জিতে নিতেই চায়নি। যেখানে শেষ হয় কালো রাত, সেখানেই অপেক্ষা নতুন শুরুর। তিলা 2 কাপ কফি হাতে আমার কাছে এসে বসলো। আমি ওর দিকে তাকিয়ে রইলাম। ও আমার কাঁধে মাথা রাখলো, গুনগুন করে গান গাইছে। বারান্দার হাসনোহানার মাতাল সুবাস। আমার মনে হলো আমার জীবনটা ভীষণ ছোট। তিলাকে এত ভালোবাসা দেওয়ার আছে, যার জন্য এই জন্ম ভীষণ ছোট পড়ে যাচ্ছে। আরো অনেকগুলো জন্ম সে আমার হোক, আর আমার মনে থাকুক ভালোবাসার এই স্নিগ্ধ অনুভূতি। আমার মনে হলো মাঝে মধ্যে জীবন আমাদের ভুল মানুষের সাথে দেখা করায়, যাতে আমরা সঠিক মানুষটাকে সঠিক যত্নটা করতে পারি। ওদিকে তিলার গানের শব্দে সন্ধ্যার এই পরিবেশ যেন এক মনোরম পরিবেশ হয়ে উঠেছে। নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প শেষ হলো দ্বিতীয় জীবন। কলমে দোলনা বড়ুয়া তৃষা।